দ্য লিজেন্ড অফ 10 রিংস, যেখানে রয়েছে এমন 10টি দৈব শক্তি সম্পন্ন রিং যার মধ্যে রয়েছে অমরত্বের শক্তি। আর এই 10টি রিং যার কাছেই থাকবে সে হয়ে যাবে পৃথিবীর সব থেকে শক্তিশালী, এমনকি তার বয়সও সেখানেই থেমে যাবে। তার সাথে রয়েছে রহস্যে ঘেরা মিথিক্যাল ক্রিয়েচার আর মণিমুক্ত ভর্তি এক জাদুর গ্রাম, যেখানে আজ পর্যন্ত কেউই পৌঁছাতে পারেনি। তো এমনই একটা অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প নিয়ে আজ আমি তোমাদের জন্য হাজির হয়েছি। তবে গাইজ, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইয়ের পাশে থাকার জন্য। মুভির শুরুতে আমাদের দেখানো হয় এক প্রাচীন যোদ্ধা যার নাম ছিল ওয়ানু, যে কিনা প্রায় 1000 বছর আগে খুঁজে পায় 10 রিংস। আর এই 10 রিংস এর কারণে সে পেয়ে যায় অমর হওয়ার বরদান। তখন থেকেই ওয়ানু আর একটি লড়াইও হারেনি। সে অন্ধকারে থেকে প্রাচীনকাল থেকে ক্ষমতা আর সম্পদের পিছনে ছুটে চলেছে। আর এজন্য সে তৈরি করে 10 রিংস নামের একটি সংগঠন, যার মাধ্যমে সে প্রাচীন এক সাম্রাজ্য নিজের করে নিয়েছে। আর এভাবেই 1000 বছর পার হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই ওয়ানু এত বছর পরেও তালো নামের একটি রহস্যে ঘেরা গ্রামের খোঁজ করে চলেছে, যেটা ছিল পুরো পৃথিবী থেকে লুকোনো একটি জাদুর গ্রাম, যেখানে রয়েছে অনেক মিথিক্যাল ক্রিয়েচার আর অমূল্য সব মণিমুক্ত। আর এখন সে এই গ্রামকে দখল করতে চায়, কেননা তার প্রয়োজন এই গ্রামের মিথিক্যাল ক্রিয়েচারদের পাওয়ার আর এই তালো বাসিন্দাদের বরদান হিসেবে পাওয়া দেবতাদের একটি যুদ্ধ কৌশল। আর কয়েকশো বছর ধরে খোঁজার পরে আজ ফাইনালি সে তালো গ্রামে প্রবেশের একটা ক্লু খুঁজে পেয়েছে, যার ফলে সে তার কয়েকজন লোক নিয়ে বেরিয়ে পড়ে তালগ্রামের উদ্দেশ্যে। কিন্তু দেখা যায় তালগ্রাম যে জঙ্গল দিয়ে ঘেরা ছিল তা ছিল অদ্ভুত এক মায়াবী জঙ্গল, যেখানকার গাছগুলো নিজেরাই চলাচল করতে পারত। আর এই মায়াবী গাছের জঙ্গলই মূলত তালগ্রামকে পুরো পৃথিবী থেকে লুকিয়ে রেখেছিল। এদিকে দেখতে দেখতে ওয়ানু এবং তার লোকজনেরা মায়াজালের মধ্যে ফেসে যায়, যার ফলে দেখা যায় তাদের গাড়িটি বিশাল বড় একটি খাদের উপর থেকে নিচে পড়ে যায়। কিন্তু ওয়ানু শেষ সময়ে তার 10 রিংসকে কাজে লাগিয়ে নিজেকে বাঁচিয়ে নিয়েছিল, যার পরে সে আবারও মায়াবী জঙ্গলের মধ্যে দিয়ে তালোর প্রবেশদ্বার খুঁজতে থাকে। আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও সে কোনোভাবেই তালোর প্রবেশদ্বারটি খুঁজে বের করতে পারে না। তবে দেখা যায় খোঁজাখুঁজির এক পর্যায়ে গিয়ে সে একটি মেয়েকে দেখতে পায়, যার নাম ছিল ইংলি। আর মেয়েটি ছিল এই তালগ্রামের একজন গার্ডিয়ান। ইয়ানু ইংলিকে তালগ্রামের প্রবেশদ্বার সম্পর্কে জিজ্ঞাসা করলে ইংলি বলে তালগ্রামে তার জন্য কোনো জায়গা নেই, যেটা শোনার সাথে সাথে ইয়ানু ইংলির উপরে তার 10 রিংস দিয়ে আক্রমণ করে। কিন্তু দেখা যায় ইংলি একটি অদ্ভুত টেকনিক কাজে লাগিয়ে ইয়ানুর 10 রিংসকে নিয়ন্ত্রণ করে তাকেই হারিয়ে দেয়, যার পরে ইংলি ইয়ানুকে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেয়, কেননা এই ফাইটের মাঝখানে তারা দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। আর এর পরে থেকে ইয়ানু প্রায় ইংলির সাথে ওই জায়গাটিতে দেখা করতে আসতো। এভাবে দেখতে দেখতে তাদের সম্পর্ক আরো গভীর হতে শুরু করে। আর অবশেষে তারা সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে। কিন্তু দেখা যায় তাদের এই সম্পর্ক ইনলির গ্রামের কেউই মেনে নিতে চাচ্ছিল না, কেননা ইয়ানু অতীতে তার ক্ষমতার অনেক ভুল ব্যবহার করেছে, যার ফলে তারা ইয়ানুকে কখনোই তাদের গ্রামে প্রবেশ করতে দেবে না। আর ইনলি যদি ইয়ানুকে বিয়ে করতে চায় তাহলে তাকে বরদান হিসাবে পাওয়া সমস্ত শক্তি এখানেই রেখে যেতে হবে। এতে ইনলি আর কোনো উপায় না পেয়ে তার সমস্ত শক্তি ফেলে রেখে ইয়ানুর সাথে চলে আসে। আর বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে, শ্যাংচি আর শেলিং। ইয়ানু তার এই ছোট্ট পরিবার নিয়ে অনেক খুশি ছিল, যার কারণে সে তার সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছে। এমনকি সে তার জাদুকরি 10টি রিংগুলিও খুলে রাখে আর নিজের পরিবার নিয়ে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে থাকে। কিন্তু দেখা যায় পুরো পৃথিবীতে এই খবরটা ছড়িয়ে পড়ে ইয়ানু তার 10 রিংসের ক্ষমতা হারিয়ে ফেলেছে। এমনকি সে তার 10 রিংস আর্মিও ছেড়ে দিয়েছে। ফলে দেখা যায় তার পুরনো সব শত্রুরা তার উপরে বদলা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আর একদিন ওয়ানু যখন তার কাজের জন্য বাইরে যায়, আয়রন গ্যাং এর গ্যাং লিডার তার অন্য শত্রুদের সাথে হাত মিলিয়ে তার বাড়িতে চলে আসে। এতে ইংলি আর কোনো উপায় না পেয়ে শ্যাংচিদেরকে ভেতরে গিয়ে কোনো সেফ জায়গায় লুকিয়ে পড়তে বলে। আর সে আয়রন গ্যাং এর গ্যাং লিডারদের সাথে ফাইট করতে থাকে তাদেরকে আটকানোর জন্য। কিন্তু দেখা যায় তারা অনেক সংখ্যায় বেশি ছিল। আর ইংলির কাছে তার জাদু শক্তি না থাকার ফলে সে তাদের সংখ্যার সাথে পেরে উঠছিল না। আয়রন গ্যাং এর লিডার ইংলিকে মেরে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ানু যখন বাড়িতে আসে সে ইংলির নিথর লাশ দেখে তো একেবারেই ভেঙে পড়ে, যার ফলে দেখা যায় ইয়ানুর মধ্যে সেই পুরনো দানব আবারও জেগে ওঠে। সে তার
দৈব শক্তির রিংগুলো আবারও পরে নেয়, যার পরে সে ইংলির হত্যাকারীদের খুঁজে বের করে এক এক করে শেষ করতে থাকে এবং দেখা যায় সে তার আবারও পুরনো রূপে ফিরে আসে। কিন্তু সেই সময়টাই সে আয়রন গ্যাং এর মেন লিডারকে খুঁজে পায় না এবং সে ঠিক করে সে শ্যাংচির মাধ্যমে ইংলির হত্যার বদলা নেবে, যার ফলে সে তার টেন রিং সংগঠনকে আবারও চালু করে। ইয়ানু তার টেন রিং সংগঠনকে আগের থেকে আরো ভয়ঙ্কর করে তোলে এবং সে শ্যাংচিকেও মার্শাল আর্টের ট্রেনিং দিতে থাকে। ছোট্ট একটা বিজ্ঞাপন তোমরা চাইলে স্কিপ করতে পারো। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম 1x এর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে সমস্ত ম্যাচের লাইভ ও ফলাফল দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করে আয় করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্যাশ গেমস থেকে শুরু করে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং অনলাইন গেমিং, যা দিয়ে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিতে নিতে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রুট। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখনো ট্রাই করে না থাকো অবশ্যই ট্রাই করো। পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করো। রেজিস্টারের সময় আমার প্রোমো কোড DDRX ইউজ করো, তাহলে তুমি পাবে প্রথম ডিপোজিটে 200% বোনাস। সেই সাথে আরো পেয়ে যাও 2,10,000 টাকা পর্যন্ত ফ্রি বোনাস সহ ফ্রি স্পিনের সুযোগ। আর জেতা টাকা তুমি চাইলে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড DDRX ব্যবহার করে বোনাস পাও। এদিকে শ্যাংচির ট্রেনিং দেখে শেলিং ও লুকিয়ে লুকিয়ে মার্শাল আর্ট শিখতে থাকে, আর এভাবে দেখতে দেখতে সময় পার হতে থাকে। শ্যাংচি এখন অনেকটাই বড় হয়ে গেছে। ইয়ানু শ্যাংচির কাছে এসে বলে, আমরা আয়রন গ্যাং এর মেন লিডারের খোঁজ পেয়ে গেছি। আমি চাই তুমি তোমার মায়ের হত্যার বদলা নাও, আর তুমি ফেরার পরে আমি টেন রিং সংগঠনকে আবারও তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। কেউ টেন রিংস এর নাম শুনলে ভয়ে কেঁপে উঠবে, যেটা শুনে শ্যাংচিও তার মিশনে বেরিয়ে পড়ে এবং সে ফাইনালি এত বছর পরে পুরো আয়রন গ্যাংকে শেষ করে আর সেই আয়রন গ্যাং এর লিডারকে শেষ করে তার মায়ের হত্যার বদলা নেয়। যার পরে দেখা যায় শ্যাংচির তার মায়ের কথা মনে পড়ে যায়। তাদের মা সবসময়ই চাইতো তারা যেন এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকে আর শান্তিতে তারা যেন তাদের জীবনটা পার করতে পারে, কিন্তু সে বর্তমানে প্রতিশোধের আগুনে চলছিল। আর ফাইনালি এত বছর পরে তার মায়ের হত্যার বদলা নেওয়ার পরে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এতে সে শেষমেশ তার বাবার কাছে ফিরে না গিয়ে সান ফ্রান্সিসকো পালিয়ে যায়, আর সেখানে গিয়ে সে তার নাম পরিবর্তন করে শন রেখে সেখানেই থাকতে শুরু করে। আর সে বর্তমানে একটি হোটেলে কার পার্কিং এর কাজ করত। অপরদিকে তার ছোট বোন শেলিংও তার বাবার কাছ থেকে পালিয়ে গিয়ে মাকাওতে একটা ফাইটিং রিং চালু করে। শ্যাংচি তার জীবন খুবই সাধারণভাবে কাটাচ্ছিল, সে তার জীবন নিয়ে অনেক খুশি ছিল। কিন্তু দেখা যায় হঠাৎ করে একদিন তার কাজের উদ্দেশ্যে যাচ্ছিল, তাদের পাশের মধ্যে তার বাবার পাঠানো টেন রিং সংগঠনের একজন মেম্বার আসে, যে কিনা শ্যাংচির কাছ থেকে তার মায়ের দেওয়া একটি লকেট নিতে এসেছিল। শ্যাংচি টেন রিংস এর মেম্বারদের তাদের সেই লকেটটি দিতে চাচ্ছিল না, কেননা এটাই তার মায়ের দেওয়া শেষ স্মৃতি ছিল। সে তার বাবার পাঠানো সেই লোকগুলোর সাথে ফাইট করতে থাকে, কিন্তু দেখা যায় তার বাবার পাঠানো সেই লোকগুলোর মধ্যে রেজার ফিস্ট নামের অনেক পাওয়ারফুল একজন মেম্বার ছিল, যার অ্যাটাকের ফলে তারা যে পাসের মধ্যে ছিল সেই পাসটি দুই টুকরো হয়ে যায়। শ্যাংচি রেজার ফিস্টের সাথে ফাইট করে কোনোভাবে বেঁচে গেলেও দেখা যায় রেজার ফিস্ট তার মায়ের দেওয়া সেই লকেটটি নিয়ে নিয়েছিল। এতে সে বাসায় ফিরে দ্রুত মাকাও যাওয়ার জন্য রেডি হতে থাকে, কেননা তার মা শেলিংকেও এমনই একটা লকেট দিয়েছিল। তাদের বাবা যেহেতু এই লকেটের খোঁজ করছে, নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে, আর তারা শেলিং এর কাছেও যাবে তার কাছে থাকা সেই লকেটটি আনার জন্য। এতে শ্যাংচির সাথে থাকা তার কলিগ কেটি তাকে জিজ্ঞাসা করে এগুলো কি হচ্ছে আর ওই গুন্ডাগুলো কেনই বা তার উপরে আক্রমণ করলো। এতে শ্যাংচি কেটিকে সবকিছু খুলে বলে যে ওই গুন্ডাগুলোকে আসলে তার বাবাই পাঠিয়েছিল, আর ওই গুন্ডাগুলো এখন নিশ্চয়ই তার বোনের কাছে যাবে তার কাছে থাকা দ্বিতীয় লকেটটি আনার জন্য। এতে কেটি বলে সে তার হেল্প করার জন্য তার সাথে যাবে। অপরদিকে আমাদের ওয়ানুকে দেখানো হয়, যে কিনা অনেক আগে থেকেই জানতো তার দুই সন্তান কোথায় আছে, কিন্তু সে তাদেরকে একা ছেড়ে দিয়েছিল যাতে করে তারা তাদের লাইফটা ভালোভাবে কাটাতে পারে। কিন্তু হঠাৎ করে একদিন সে যখন ঘুমাচ্ছিল সে ইংলির স্বপ্ন দেখতে পায়, আর তার পরের থেকে সে ইংলির আওয়াজ শুনতে পেত, যে তাকে বলছে তার আত্মা তালগ্রাম
গ্রামে একটি পাহাড়ের নিচে দরজার পেছনে আটকে রয়েছে। ইয়ানু যেন তাকে মুক্ত করে তার কাছে আবারও ফিরিয়ে নিয়ে আসে। ফলে ইয়ানু সব জায়গায় খুঁজতে থাকে সে কিভাবে তালো গ্রামে প্রবেশ করতে পারবে। আর সে খুঁজতে খুঁজতে অনেক পৌরাণিক একটা গল্পের মধ্যে খুঁজে পায় ড্রাগনের চোখ তাকে তালোর রাস্তা দেখাবে, যেগুলো ছিল ইংলিশ তার সন্তানদের উপহার দেওয়া সেই লকেট দুটি। আর এই কারণে সে শ্যাংচির কাছ থেকে ওই লকেটটি আনার জন্য লোক পাঠিয়েছিল। যাই হোক, এরপরে আমাদের আবারও শ্যাংচিকে দেখানো হয় যে কিনা প্লেনে বসে তার জীবন সম্পর্কে কেটিকে সবকিছু খুলে বলে এবং তারা দেখতে দেখতে অবশেষে মাকাওতে পৌঁছে যায়। আর তারা দুজনেই তার বোনের সেই ফাইটিং রিং এ চলে আসে, যেটা ছিল একটা ইললিগাল ফাইটিং রিং। তারা এখানে ফাইট করিয়ে সেই ফাইটগুলো অনলাইনে স্ট্রিম করত। আর একই সাথে এখানে সকলেই এই ফাইটের উপরে বাজি ধরতো। শ্যাংচি লিফটে যখন উপরে যাচ্ছিল সেখানকার একজন স্টাফ বলে সে শেলিংকে তার জন্য ডেকে দিবে, কিন্তু এর জন্য তাকে সেখানে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। এতে শ্যাংচিও তার বোনের সাথে দেখা করার জন্য শেষমেশ সেই কন্ট্রাক্টে সাইন করে দেয়। কিন্তু দেখা যায় সেখানে যখন শ্যাংচি ফাইটের জন্য আসে সেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিল আর কেউ নয় বরং শেলিং। শেলিং মূলত শ্যাংচির উপরে অনেক রেগেছিল, কেননা শেলিং তার কাছে ফিরে আসার ওয়াদা করেও এত বছর ফিরে আসেনি। সে সেখানে শ্যাংচিকে অনেক মারে, যার পরে ফাইট শেষে শ্যাংচি শেলিংকে সবকিছু খুলে বলে এবং সে তাকে জানায় কিভাবে তাদের বাবা তাদের সেই লকেটের পেছনে পড়ে আছে। কিন্তু শেলিং শ্যাংচির উপরে অনেক রেগেছিল। এতে শ্যাংচি বলে তুমি যদি এতই রেগে থাকো তাহলে আমাকে এই পোস্ট কার্ডটা কেন পাঠিয়েছিল। এতে শেলিং বলে সে তো তাকে কোনো পোস্ট কার্ড পাঠায়নি। ফলে তারা দুজনেই বুঝে যায় এটা আসলে ছিল তাদের বাবার কাজ। তাদের বাবা তাদের দুজনকে এক জায়গায় নিয়ে আসতে চেয়েছিল। তারা দুজনে কথা বলছিল, তখনই দেখা যায় হঠাৎ করেই সেখানে 10 রিংস আর্মিরা চলে আসে আর একই সাথে তাদের বাবাও চলে আসে এবং সে তাদের দুজনকে আবারও বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। কেটিও তাদের সাথে এসেছিল। যাই হোক, এরপরে আমাদের ডিনারের দৃশ্য দেখানো হয়। শ্যাংচি তার বাবাকে জিজ্ঞাসা করে সে কিভাবে তাদেরকে খুঁজে পেল। এতে শ্যাংচির বাবা বলে সে তো অনেক আগে থেকেই জানতো তারা কোথায় আছে এবং সে তাদের দুজনকে তার সে স্বপ্ন সম্পর্কে জানায়। ইয়ানু বলে তোমাদের চলে যাওয়ার পরে তোমাদের মায়ের স্মৃতি আমার আরো মনে পড়তে থাকে, কিন্তু হঠাৎ করেই আমি কিছুদিন আগে একটা স্বপ্ন দেখতে পাই যেখানে তোমার মা আমাকে বারবার বলছে তাকে বাঁচানোর জন্য। তোমাদের মায়ের আত্মা তালো গ্রামে একটি পাহাড়ের নিচে অনেক সিক্রেট একটা দরজার পিছে বন্দী রয়েছে। এতে শ্যাংচি বলে কিন্তু মা তো মারা গেছে, তাহলে তার আত্মা কিভাবে ওই গ্রামে বন্দী থাকবে। এতে শ্যাংচির বাবা তাকে জানায় তালো গ্রাম অনেক রহস্যে ঘেরা আর এই গ্রামের বাসিন্দাদের উপরে দেবতাদের বরদান রয়েছে। আর আমি বারবার তোমার মায়ের আওয়াজ শুনতে পারছি, এটা কখনোই ভুল হতে পারে না। এতে শ্যাংচি বলে কিন্তু আমরা তালো গ্রামে কিভাবে প্রবেশ করব আর মায়ের ট্রাইবের লোকেরা কি কখনোই এটা মেনে নিবে। এতে শ্যাংচির বাবা তাদের সেই লকেট দুটি তাদের মায়ের তৈরি একটি ড্রাগনের মূর্তির চোখে লাগিয়ে দেয়, যার ফলে দেখা যায় সেখানে হাওয়ার মধ্যে অদ্ভুতভাবে পানি চলে আসে আর সেই পানিগুলো অদ্ভুতভাবে তালো গ্রামে প্রবেশের রাস্তা দেখাতে থাকে। শ্যাংচির বাবা তাদেরকে জানায় প্রতি বছর আমাবস্যার একটি স্পেসিফিক দিনে তালো গ্রামের একটি সিক্রেট রাস্তা ওপেন হয়ে যায় আর আমরা ওই দিনে এই রাস্তা দিয়ে তালো গ্রামে প্রবেশ করতে পারবো। আর ওই রাস্তাটি আজ থেকে 3 দিন পরে ওপেন হতে চলেছে, যেদিন সে তাদের মাকে বাঁচিয়ে আবারও তাদের কাছে ফিরিয়ে নিয়ে আসবে। এতে শ্যাংচি তার বাবাকে বলে কিন্তু মায়ের ট্রাইবের লোকেরা কখনোই এটা মেনে নিবে না। এতে ওয়ানু বলে তাহলে আমি পুরো তালো গ্রামকে মাটির সাথে মিশিয়ে দেব। যেটা শুনে তো শ্যাংচিরা অনেক ঘাবড়ে যায়, কেননা তারা চাচ্ছিল না যে তাদের মায়ের কাছের মানুষদের কোনো ক্ষতি হোক। তারা তাদের বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে যে মা অনেক আগে মারা গেছে আর তাকে কোনোভাবে আবারও বাঁচিয়ে তোলা সম্ভব নয়, কিন্তু ওয়ানু তাদের কোনো কথাই শোনে না। এতে শ্যাংচি এবং শেলি তাদের বাবাকে বাধা দিতে গেলে তাদের বাবা তাদেরকে একটি সিক্রেট রুমের মধ্যে বন্দি করে দেয়, যেখানে ট্রেভর নামের আরেকজন লোকও ছিল। শ্যাংচি বলে তাদেরকে যেভাবে হোক তাদের বাবার তালোতে পৌঁছানোর আগেই ওই গ্রামে পৌঁছাতে হবে, তা না হলে তাদের বাবা তাদের মায়ের ট্রাইবের সব মানুষকেই মেরে ফেলবে। তখনই হঠাৎ করে সেখানে অদ্ভুত একটা ক্রিয়েচার চলে আসে, যেটা মূলত ছিল তালো গ্রামেরই একটি মিথিক্যাল ক্রিয়েচার আর ট্রেভরের পূর্বপুরুষরা তালোর মেম্বার ছিল। শ্যাংচি এবং কেটি ওই ক্রিয়েচারটিকে দেখে অনেক ঘাবড়ে যায়। এতে ট্রেভর বলে তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, এই ক্রিয়েচারটি
ক্রিয়েচারটির নাম আসলে মরিস, আরও আমার সাথে কথা বলতে পারে। ট্রেভর জানায় ওই ক্রিয়েচারটি তাদেরকে চেনে। আসলে এই ক্রিয়েচারটি ছোটবেলা থেকেই তাদের মায়ের সাথে বড় হয়েছিল, কিন্তু তাদের বাবা যখন মায়াবী জঙ্গলের মধ্যে রাস্তা খুঁজছিল তখন সে তাকে এখানে ধরে নিয়ে আসে। আর সে এখন চায় শ্যাংচি যেন তাকে আবারও তালুতে ফিরিয়ে নিয়ে যায়। এতে শ্যাংচি বলে কিন্তু তালু গ্রামে কিভাবে যেতে হবে এই সম্পর্কে তার কিছুই জানা নেই। ট্রেভর তাদেরকে জানায় মরিস তাদেরকে তালু পর্যন্ত পৌঁছানোর রাস্তা পর্যন্ত নিয়ে যেতে পারবে। এতে কেটি বলে কিন্তু আমরা এই রুম থেকে বের হব কিভাবে? তখনই হঠাৎ করে শেলিং ওই রুমের মধ্যে একটা গোপন সুড়ঙ্গের রাস্তা ওপেন করে ফেলে এবং সে তাদেরকে জানায় তাদের বাবা এখানে অনেকগুলো সুড়ঙ্গ বানিয়ে রেখেছে, যেগুলোর মাধ্যমে মূলত সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। আর এই কারণে সে এই সকল রাস্তাগুলো খুব ভালোভাবে চেনে। তারা সকলেই সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে গ্যারেজ থেকে একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সকাল হতে হতে তারা সেই মায়াবী জঙ্গলের সামনে পৌঁছে যায়, যেখানে তারা মরিসের কথা মতো এগোতে এগোতে মায়াবী জঙ্গলের মধ্যে একটা ঝর্ণার সামনে এসে পৌঁছায়। আর ঝর্ণার মধ্যে প্রবেশ করার সাথে সাথেই দেখা যায় ঝর্ণার পানি যেন হাওয়াতেই আটকে গেছে। আর তারা অদ্ভুত একটি মণিমুক্ত ভর্তি অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে তারা তালু গ্রামে এসে পৌঁছায়, যেখানে কিনা মরিসের মতো অসংখ্য মিথিক্যাল ক্রিয়েচার ছিল। এবং তারা ফাইনালি দেখতে দেখতে তালু ট্রাইবে এসে পৌঁছায়। শ্যাংচি সেখানে তার পরিচয় দেয়, কিন্তু কেউই তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। তখন এই ট্রাইব মেম্বারদের মধ্যে থেকে ন্যান নামের একজন বেরিয়ে আসে এবং সে সকলকেই সেখানে থামতে বলে এবং সে শ্যাংচি এবং শেলিংকে জানায় সে আসলে তাদের মায়ের বোন। আর সে অনেক আগে থেকেই জানতো তারা দুজনেই এক না একদিন এই গ্রামে আসবেই। শ্যাংচি তাকে সবকিছু খুলে বলে যে কিভাবে তার বাবা এই গ্রামের উপরে আক্রমণ করতে চলেছে তার মাকে বাঁচানোর জন্য। এতে ন্যান তাদেরকে সেই দরজাটির সামনে নিয়ে আসে এবং সে তাদেরকে জানায় তারা আসলে ডার্ক ওয়ার্ল্ডের গার্ডিয়ান। আর এই দরজাটির পেছনে রয়েছে অসীম এক অন্ধকার জগৎ, যেখানে অসংখ্য অন্ধকার জগতের ক্রিয়েচার রয়েছে, যারা যদি কোনোভাবে এই দরজার এপারে আসতে পারে তাহলে নিমেষেই এই পৃথিবীকে তারা ধ্বংস করে দেবে। এতে শেলিং বলে কিন্তু আমার বাবা বলছে সে নাকি আমাদের মায়ের আওয়াজ শুনতে পায়, আর আমাদের মা নাকি এই দরজার পেছনে আটকে রয়েছে। নেন তখন তাদেরকে তালু ট্রাইবের ইতিহাস সম্পর্কে জানায়, যে তারা কিভাবে হাজার হাজার বছর ধরে অন্ধকারের ক্রিয়েচারদের হাত থেকে এই পৃথিবীকে রক্ষা করে চলেছে। আর তাদের বাবাই একা নয় যে কিনা এই দরজাকে খুলতে চায়। হাজার হাজার বছর ধরে অনেকেই এই দরজা খোলার চেষ্টা করেছে, আর তারা সকলেই এইরকম আওয়াজ শুনতে পেত, যেখানে অন্ধকার জগৎ নিজে তাদেরকে সব ইচ্ছা পূরণ করার স্বপ্ন দেখাতো। আর তোমার বাবার বেলায় সেটা হচ্ছে তোমার মাকে ফিরে পাওয়া, কেননা অন্ধকারে লুকিয়ে থাকা সেই অসীম শক্তি ক্রিয়েচাররা জানে তারা টেন রিংসের শক্তিকে কাজে লাগিয়ে মুক্ত হতে পারবে। আর এই জন্যই অন্ধকার জগৎ নিজেই তোমাদের মায়ের আওয়াজে তোমাদের বাবাকে ডেকে চলেছে। এরপরে নেন তাদের দুজনকে নিয়ে তাদের পূর্বপুরুষদের একটি রুমে যায়, যেখানে সে তাদেরকে জানায় তোমাদের মা অনেক আগেই জানতো যে তোমরা এখানে আসতে চলেছ। সে তাদের দুজনকেই দুটি স্যুট দেয়, যেটা সে তাদের মায়ের কথা মতো তাদের জন্য এখানে রেখে দিয়েছিল। যার পরে তারা তালু গ্রামের ম্যাজিক্যাল আর্ট ট্রেনিং করতে শুরু করে। কেটিও তাদের সাথে তীর চালানো শিখছিল। এদিকে শ্যাংচি ন্যানের কাছে এসে জিজ্ঞাসা করে আমার মা আমার বাবাকে কিভাবে হারিয়েছিল। এতে ন্যান তাকে জানায় আমাদের তালু গ্রামের বাসিন্দারা দেবতাদের থেকে বরদান হিসেবে একটি যুদ্ধ কৌশল পেয়েছিল, আর শ্যাংচির মা যেহেতু তালু গ্রামের একজন গার্ডিয়ান ছিল সেও এই যুদ্ধ কৌশল জানতো। আর সেই যুদ্ধ কৌশলের মাধ্যমে শ্যাংচির মা তার বাবাকে হারিয়েছিল এবং সে শ্যাংচিকেও সেই যুদ্ধ কৌশল শেখাতে থাকে। অপরদিকে আমাদের শ্যাংচির বাবাকে দেখানো হয় সে তার লোকজনদের বলে আমরা কাল ভোরের আলো ফোটার সাথে সাথে তালু গ্রামের উদ্দেশ্যে রওনা হব, কেননা ভোরের আলো ফোটার সাথে সাথে ম্যাজিক্যাল জঙ্গলের মধ্যে সেই সিক্রেট রাস্তাটি ওপেন হয়ে যাবে। এরপরে দেখতে দেখতে সকাল হয়ে যায়। তালু গ্রামের সকলেই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল। এদিকে ওয়ানু তার টেন্ডিংস আর্মি নিয়ে ওই সিক্রেট রাস্তা দিয়ে তালু গ্রামে এসে উপস্থিত হয়, যেখানে সকলে তার রাস্তা আটকে দাঁড়িয়েছিল। ওয়ানু শ্যাংচিকে বলে সে তাদেরই সাহায্য করতে চলে এসেছে যারা তার মাকে আটকে রেখেছে। ন্যানেতে বলে ওই দরজার পেছনে ইলিং নেই, আর ওই দরজাটি হচ্ছে অন্ধকার জগতের রাস্তা। দরজাটি একবার খুলে গেলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু ওয়ানু কারোর কোনো কথাই শুনে না, সে তার আর্মিকে আক্রমণ করতে বলে। ফলে সেখানে অনেক বড় একটা ফাইট বেঁধে যায়। এদিকে শ্যাংচি তার বাবাকে বাধা দিতে থাকে যাতে সে ওই দরজাটির কাছে পৌঁছাতে না পারে। শ্যাংচি তার বাবাকে
বোঝানোর চেষ্টা করে মা মারা গেছে আর সে কখনোই ফেরত আসবে না, যেটা শুনে ইয়ানু অনেক রেগে যায় আর সে 10 রিংস এর পাওয়ার দিয়ে শ্যাংচির উপরে আক্রমণ করে, যার ফলে শ্যাংচি অনেক দূরে পানির মধ্যে গিয়ে পড়ে। এদিকে ওয়ানু ওই দরজাটির কাছে চলে আসে আর সে এখনো ইলিং এর আওয়াজ শুনতে পাচ্ছিল, যে তাকে বলছিল এই দরজাটা ভেঙে দিতে। ফলে ওয়ানু ওই দরজাটির উপরে 10 রিংস এর শক্তি দিয়ে আক্রমণ করে, যার ফলে দেখা যায় দরজাটির ম্যাজিক্যাল পাওয়ার একটু কমে যাওয়ার কারণে ওই দরজাটির মধ্যে থেকে অদ্ভুত দেখতে অন্ধকার জগতের কিছু ক্রিয়েচার বেরিয়ে আসে, যারা সোজা এসে 10 রিংস এর সদস্যদের উপরেই আক্রমণ করে আর তাদের শরীর থেকে আত্মা বের করে খেয়ে ফেলে। বাকিরা ওই ক্রিয়েচারটির উপরে আক্রমণ করলেও তাদের ওয়েপেনের ওই ক্রিয়েচারটির উপরে কোনো কাজই হচ্ছিল না। এতে ন্যান তার ম্যাজিক্যাল ওয়েপেন দিয়ে ওই ক্রিয়েচারটিকে সেখানেই শেষ করে ফেলে এবং সে বলে তালোর ম্যাজিক্যাল ওয়েপেন দিয়ে শুধুমাত্র এই ক্রিয়েচারদের মারা সম্ভব, কেননা তাদের ওয়েপেনের উপরে ড্রাগনের স্কেল লাগানো রয়েছে। এতে রেজারফিস বুঝে যায় তারা ওই ক্রিয়েচারদের মোকাবিলা করতে পারবে না, তাই তারা শেষমেশ আর কোনো উপায় না পেয়ে তালগ্রামের বাসিন্দাদের সাহায্য করতে থাকে। অপরদিকে আমাদের সেই ক্রিয়েচার গুলোকে দেখানো হয় যারা কিনা আত্মাগুলোকে ছিনিয়ে নিয়ে ওই দরজার পেছনে চলে যাচ্ছিল। ন্যান সকলকে জানায় ওই অন্ধকারে লুকিয়ে থাকা দানবটি যদি আত্মাগুলোকে ডিভোর করে আরো বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে তাকে থামানো অসম্ভব হয়ে যাবে এবং তারা সকলেই অস্ত্র হাতে নিয়ে পানির সামনে চলে আসে ওই ক্রিয়েচারগুলোকে থামানোর জন্য। অপরদিকে আমাদের পানির মধ্যে শ্যাংচিকে দেখানো হয়। শ্যাংচি তার মায়ের কথা মনে পড়ে যায়, যেখানে তার মা তাকে বলেছিল তার উপরে তাদের গ্রামের মহারক্ষক ড্রাগনের আশীর্বাদ রয়েছে। আর এরপরেই তার চোখ খুলে যায়, যেখানে মহারক্ষক ড্রাগন বেরিয়ে তার সামনে চলে আসে। এদিকে ওয়ানু এখনো ওই দরজাটি ভাঙার চেষ্টা করছিল, যার ফলে আরো বেশি অন্ধকারের ক্রিয়েচার বাইরে বেরিয়ে আসতে থাকে, যারা মানুষের আত্মা নিয়ে যাওয়ার জন্য পাখিদের উপরে আক্রমণ করতে আসে। তখনই দেখা যায় হঠাৎ করেই শ্যাংচি পানির মধ্যে থেকে ড্রাগনকে নিয়ে বেরিয়ে আসে এবং সে পাখিদের সাহায্য করতে থাকে। ন্যান বলে তাকে তার বাবাকে যেভাবে হোক আটকাতে হবে, ফলে সে মহারক্ষক ড্রাগনকে বাকিদের সাহায্য করার জন্য রেখে সে তার বাবাকে থামাতে যায়। শ্যাংচি ওয়ানুকে অনেক বোঝানোর চেষ্টা করে যে মা মারা গেছে আর কখনোই সে ফিরে আসবে না। এতে তাদের দুজনের মধ্যে ফাইট বেঁধে যায়। শ্যাংচি তার ছোটবেলায় তার মায়ের শেখানো টেকনিক কাজে লাগিয়ে তার বাবার 5টি রিং নিজের কন্ট্রোলে নিয়ে নেয় আর সে ওই রিংগুলোর সাহায্যে তার বাবার সাথে লড়াই করতে থাকে। আর দেখা যায় লড়াইয়ের এক পর্যায়ে শ্যাংচি তার বাবার 10টি রিংই তার নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, কিন্তু সে সেগুলো দিয়ে তার বাবার উপরে আক্রমণ না করে সেগুলো ফেলে দেয় আর সে তার বাবাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে মা অনেক আগেই মারা গেছে। এতে ওয়ানু বলে কিন্তু আমি এটা কিভাবে মেনে নিব, তোমাদের মা আমাকে এখনো ডেকে চলেছে। তখনই দেখা যায় ওই দরজার পেছন থেকে একটা বিশাল বড় ক্রিয়েচার এসে তাদের উপরে আক্রমণ করে, যেটা দেখে ওয়ানু তার 10 রিংস এর শক্তি কাজে লাগিয়ে শ্যাংচিকে বাঁচিয়ে নেয়। কিন্তু দেখা যায় ওই ক্রিয়েচারটি ওয়ানুকে ধরে তার সোল ডিভোর করতে থাকে, ফলে ওয়ানু বুঝে যায় এটাই তার জীবনের শেষ হতে চলেছে। তাই সেই শেষ মুহূর্তে তার 10 রিংস শ্যাংচিকে দিয়ে দেয় আর দেখতে দেখতে সেখানে ওয়ানু মারা যায়। তারপরে ক্রিয়েচারটি শ্যাংচির উপরে আক্রমণ করতে যাবে তখনই সেখানে শেলিং ড্রাগনের উপরে বসে ওই ক্রিয়েচারটির উপরে আক্রমণ করে, যার ফলে সেই ক্রিয়েচারটি সেখানে আহত হয়ে পড়ে, কেননা তারা এখনো অনেক উইক ছিল। এতে ক্রিয়েচারটি আরো আত্মার ডিভোর করার জন্য গ্রামের দিকে যেতে থাকে। এতে শ্যাংচি পাথরের সাহায্যে ওই দরজাটির মুখ বন্ধ করে দেয় এবং সে ড্রাগনের উপরে বসে ওই ক্রিয়েচারটিকে আটকানোর জন্য চলে যায়, কেননা এই ক্রিয়েচারটি যদি এই গ্রামের সকলের আত্মার ডিভোর করে ওই ডার্ক ওয়ার্ল্ডে ফিরে যায় তাহলে ডার্ক ওয়ার্ল্ডের লর্ড আর সমস্ত প্রাণী সাড়া পেয়ে যাবে। মহারক্ষক ড্রাগন তার পানির শক্তিকে কাজে লাগিয়ে ওই ক্রিয়েচারটিকে সেখানে আটকে ফেলে, কিন্তু দেখা যায় সেখানকার ছোট ক্রিয়েচার গুলো অনেকগুলো আত্মা নিয়ে এসে ওই ডার্ক ক্রিয়েচারের মুখের মধ্যে দিয়ে দেয়। ফলে দেখা যায় সেখানকার ওই ডার্ক ক্রিয়েচারটি আরো শক্তিশালী হয়ে ওঠে এবং সেটি ড্রাগনের পানির কবজ থেকে মুক্ত হয়ে ড্রাগনের আত্মাকে ডিভোর করতে শুরু করে। এতে ট্রাইবের প্রধান গুয়াং জানায় ওই ক্রিয়েচারটি যদি মহারক্ষক ড্রাগনের আত্মাকে ডিভোর করে ফেলে তাহলে ডার্ক ওয়ার্ল্ডের লর্ডকে আর কখনোই আটকানো যাবে না, তাদেরকে তার গলার উপরে আক্রমণ করতে হবে। এদিকে ক্রিয়েচারটি তার একটি টেন্টিকাল দিয়ে শেলিংকেও ধরে নিয়েছিল, ফলে শ্যাংচি তার হাতটা ধরে নেয়। এতে শেলিং বলে তার হাতটা ছেড়ে দিতে, তা না হলে ওই ক্রিয়েচারটি ড্রাগনের আত্মাকে ডিভোর করে ফেলবে আর তখন তাকে কোনোভাবেই থামানো যাবে না। তখনই দেখা যায় একটা তীর এসে ওই ক্রিয়েচারটির গলায় লাগে, যার ফলে ড্রাগন আর শেলিংও ওই ক্রিয়েচারটির হাত থেকে মুক্ত পেয়ে যায়, যার ফলে ড্রাগন তার শক্তি কাজে লাগিয়ে ওই ক্রিয়েচারটিকে পানির
কাছে নিয়ে যায় আর পানির শিকল দিয়ে ওই ক্রিয়েচারটিকে আটকে ফেলে, যেটা দেখে শ্যাংচি তার 10 রিংস ওই ক্রিয়েচারটির শরীরের মধ্যে পাঠিয়ে দেয় আর 10 রিংসের শক্তি কাজে লাগিয়ে ওই ক্রিয়েচারটিকে ভিতর থেকে ফেরে ফেলে, যার ফলে দেখা যায় ওই ক্রিয়েচারটির সাথে সাথে সেখানে থাকা সমস্ত ক্রিয়েচারগুলো মারা যায়। যার পরে দেখা যায় ড্রাগন শেলিং আর শ্যাংচিকে নিয়ে কিনারায় আসে, যার পরে তারা সকলে মিলে এই যুদ্ধে মারা যাওয়া সকলকে শ্রদ্ধা জানায়। এদিকে তাদের ট্রাইবের মহারক্ষক ড্রাগনও আকাশের মধ্যে মিলিয়ে যায়, যার পরে আমরা দেখতে পাই শ্যাংচি এবং কেটি আবারও সান ফ্রান্সিসকো ফিরে আসে আর তারা তাদের বাকি ফ্রেন্ডদেরও তাদের এই গল্প শোনাচ্ছিল, কিন্তু বাকিরা তাদের এই কথাগুলো বিশ্বাস করে না। তখনই দেখা যায় সেখানে ডক্টর স্ট্রেঞ্জ মুভির ওয়াং চলে আসে এবং সে শ্যাংচিকে জিজ্ঞাসা করে তার কাছে কি এখনো সেই 10 রিংস আছে কিনা, আর সে শ্যাংচিকে তার সাথে সেখান থেকে নিয়ে যায়। অ্যান্ড এরই মাধ্যমে এই মুভিটা এখানে শেষ হয়। তবে গাইস, এই মুভির পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় ওয়াং সেই 10 রিংস গুলো অনেক ভালোভাবে অবজার্ভ করছিল আর সেখানে হাল্ক এবং ক্যাপ্টেন মার্ভেলকেও দেখানো হয়। ওয়াং শ্যাংচিকে জানায় সে যখন এই 10 রিংস গুলোকে ব্যবহার করছিল তখন কামারতাজ পর্যন্ত এই রিংস এর প্রভাব পড়ছিল। কামারতাজ হচ্ছে সে জায়গাটা যেখানে ডক্টর স্ট্রেঞ্জ তার শক্তি পেয়েছিল আর তারাও এই পৃথিবীকে ডার্ক ওয়ার্ল্ডের থেকে রক্ষা করে চলেছে। ওয়াং জানায় শ্যাংচির রিং গুলো কাউকে মেসেজ পাঠাচ্ছে, কিন্তু এটা কাকে মেসেজ পাঠাচ্ছে তারা কেউই বুঝতে পারে না। সে শ্যাংচিকে বলে বর্তমানে তাকে এখানেই থাকতে হবে, কেননা যে কোনো সময় বিপদ আসতে পারে। অ্যান্ড গাইজ, এরই মাধ্যমে এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভিটা শেষ হয়। তো গাইজ, এই রিংগুলো কাকে মেসেজ পাঠাচ্ছিল সেটা হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে চলেছি, কেননা খুব শীঘ্রই অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার আর অ্যাভেঞ্জার্স ডুমসডে আসতে চলেছে, যেখানে আমরা শ্যাংচিকে দেখতে চলেছি। আর অ্যাভেঞ্জার্স ডুমসডে এর মাধ্যমে হয়তো এই মুভি সিজন 2টা আসতে চলেছে, যেখানে আমরা এই 10 রিংস এর সিক্রেট জানতে পারবো যে এই 10 রিংস গুলো আসলে কাকে মেসেজ পাঠাচ্ছে। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।